এখনো ৩ অঙ্গরাজ্যে ঝুলে আছে হাতি গাধার ভাগ্য। হোয়াইট হাউসে সুবাতাস পাচ্ছেন বাইডেন, অনেকটাই বিমর্ষ দাপুটে ট্রাম্প। It is the will of the voters, no one, not anything else, that chooses the President of the United States of America. As you know, I've claimed certain states, and he's claiming states, so we can both claim the states, but ultimately I have a feeling judges are going to have to rule. যুক্তরাষ্ট্রের নির্বাচনে উত্তাপ ছড়িয়েছে জার্মানি সহ পুরো ইউরোপে। অনেকেই করছেন পারস্পরিক সম্পর্কের হিসেব নিকেশ। এফ ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্থগিত থাকায় ভর্তি ও ফান্ড বাতিলের শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থী, অনিশ্চয়তায় শিক্ষাজীবন। মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে অতিমাত্রায় আসক্ত শিশুরা, ফলাফল অন্ধত্ব সহ চোখের নানা জটিলতা, বাধাগ্রস্ত হচ্ছে মানসিক ও শারীরিক বিকাশ। রাজধানীতে সিএনজি অটোরিকশা চোরদের অভিনব কৌশল, চুরির পর টাকার বিনিময়ে ফেরত দেওয়া হচ্ছে মালিককেই, মধ্যস্থতায় তৃতীয় পক্ষ। এবং শুধু মাথাপিছু আয় নয়, ভারতীয় রুপিকেও পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ, বলছে পরিকল্পনা কমিশন। আত্মতুষ্টি নয়, প্রয়োজন রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন জো বাইডেন। নেভাদা, জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও এগিয়ে গেলেন তিনি। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এদিকে ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা হলে তিনিই নির্বাচিত হতেন। তবে নির্বাচনী কারচুপির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। এর কিছুক্ষণ পরেই এক টুইট বার্তায় তিনি বলেন, দেশে ও মার্কিন জনগণের স্বার্থে তিনি ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়াবেন না। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। ৩রা নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। We can't let that happen to the United States of America. It's not a question of who wins, Republican, Democrat, Joe, myself. We can't let that happen to our country. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। It is the will of the voters, no one, not anything else, that chooses the President of the United States of America. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সবকিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়ার। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আছেন লস্কর আল মামুন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন, ক্যালিফোর্নিয়ার সবশেষ অবস্থা কি আমাদের জানান? ধন্যবাদ কাজল। ক্যালিফোর্নিয়ার সবশেষ খবর একটি, এখন কখন ফলাফল পাওয়া যাবে এই প্রতীক্ষায় যেমন যুক্তরাষ্ট্রের জনগণ তেমনি সারা বিশ্বের মানুষ এখন প্রতীক্ষায় রয়েছে কখন সেই ফলাফল পাওয়া যাবে। তবে ফলাফল প্রকাশ নিয়ে যে বিলম্ব সেটি কিন্তু আরেকটি জটিলতায় রূপ নিয়েছে। অর্থাৎ আজ সুপ্রিম কোর্ট থেকে পেনসিলভেনিয়া এবং নেভাদা দুটি অঙ্গরাজ্যে যে সমস্ত ভোট
বিলম্বে এসছে, অর্থাৎ লেট ভোট গুলোকে আলাদা করার জন্য এক আদেশ দিয়েছেন। এই আদেশের ফলে এখন ভোট গণনায় কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু এখন সেই কাজটি করছেন। অর্থাৎ যেমনটি বলছিলাম একটু আগে যে এই ফলাফল নিয়ে শেষ পর্যন্ত যে শঙ্কা এবং মানুষের মনে যে একটি আতঙ্ক ছিল সেটি কিন্তু শেষ পর্যন্ত এখন কোন দিকে গড়ায় তা নিয়ে কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়েছেন। কারণ সুপ্রিম কোর্ট যে আ আদেশ দিয়েছেন আজ বিকেলে ২ টো অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া এবং নেভাদা অঙ্গরাজ্যতে তারা সুপ্রিম কোর্ট আদেশে বলেছে যে ভোটগুলো বিলম্বে আসছে অর্থাৎ দেরিতে আসছে। সেই নির্বাচনের পরে যে সমস্ত ভোটগুলো এসছে সেই ব্যালট গুলোকে আলাদা করার জন্য বলা হয়েছে এবং এর পরবর্তী কি সিদ্ধান্ত হয় সেটি এখনো জানা যায়নি। তবে আলাদা তারা করা শুরু করেছেন এমনটি নিশ্চিত করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমে ব্রিফ করে তারা সেটি নিশ্চিত করেছেন যে তারা বলেছেন যে সেই কাজটি তারা শুরু করেছেন। অর্থাৎ এর ফলে যে ফলাফলটি দ্রুত প্রকাশের একটি সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা আরো কেন জানি একটু হয়তো বিলম্ব হতে পারে এমনটি মনে করছেন এখানকার রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের এখন যে সার্বিক অবস্থা সেই অবস্থা একটি চরম সংকটময় অবস্থা হিসাবে কিন্তু উল্লেখ করেছেন ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ জো বাইডেন জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন, তার যেকোনো একটি অঙ্গরাজ্যে জয় লাভ করলেই তিনি কিন্তু জয়ী হবেন। ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির থেকে করা মামলাগুলোর ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট ২টি নির্দেশনা দিয়েছেন। শুধু এই নির্দেশনাগুলো শেষ করে কত সময় তারা লাগবে সেটির ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলেননি। তবে এই ভোট গণনার ফলাফল যত বিলম্ব হবে ততই জনমনে আতঙ্ক বিরাজ করবে এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে রাজপথে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা রয়েছেন, জো বাইডেনের সমর্থকরা রয়েছেন, সংঘর্ষে জড়িয়েছেন। আপনার মাধ্যমে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে ফিলাডেলফিয়াতে আজকে একটি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি ভোট গণনা কেন্দ্রে একটি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফলে সেখানে যারা ভোট গণনায় যারা কর্মরত ছিল তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদে সরিয়ে নিয়েছেন। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচন উত্তর ফলাফল এবং সবশেষ পরিস্থিতি। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুন। মাত্র কয়েকদিন আগে দাপুটে শক্তিশালী ট্রাম্প এখন অনেকটাই বিমর্ষ আর নিঃসঙ্গ। ভোটের দুদিন পর প্রথমবারের মতো জনসমক্ষে দেয়া বক্তব্যে নির্বাচনের ফলাফল নিয়ে বিভ্রান্তি ছড়ান, তুলে ধরেন ভোট জালিয়াতির ভিত্তিহীন তথ্য। এর ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে তার ভাষণ সম্প্রচার বন্ধ করে কয়েকটি মার্কিন গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। Thank you very much. Thank you. স্থানীয় সময় বৃহস্পতিবার জনসমক্ষে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার কণ্ঠে ছিল না আগের সেই দাপুটে ভাব। To name just a few, we won. দাবি করেন ভোট জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন মিথ্যাচারের প্রতিবাদ জানায় মার্কিন গণমাধ্যম। ট্রাম্পের ভাষণ সম্প্রচার বন্ধ করে দেয় MSNBC সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল। Will not allow the corruption to steal such an important election or any election for that matter. গণমাধ্যমগুলোর সংবাদকর্মীরা ট্রাম্পকে স্থলে থাকা রোদে পোড়া কচ্ছপের সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে ট্রাম্প একের পর এক মিথ্যা তথ্য দিচ্ছেন বলেও দাবি তাদের। তবে শুক্রবার দুপুরে এক টুইটে ভোটযুদ্ধ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন দেশ ও জনগণের স্বার্থে লড়াই করে যাবেন তিনি। Soon the hyphen will be gone from Vice President to President-elect Joe Biden. It's a happy day for our country. যদিও স্পিকার ন্যান্সি পেলোসি এরই মধ্যে জো বাইডেনকে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে উল্লেখ করে বলেছেন এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। যে কোনো মুহূর্তে ফল ঘোষণা, আর ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন আদালতে। বিশ্লেষকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের তাহলে ট্রাম্প কার্ড হবে কোনটি? লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে জার্মানি সহ পুরো ইউরোপে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে হবেন প্রেসিডেন্ট, কে নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের জন্য হবে মঙ্গলজনক, জার্মানিতে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী বিটু বড়ুয়া। ডেমোক্রেটিক দলের জো বাইডেন না ক্ষমতাসীন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসিটা কার, কিংবা কে বা বসতে যাচ্ছেন ওয়াশিংটনের হোয়াইট হাউসের মসনদে? বিশ্বের অন্যান্য দেশের মতো এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জার্মানিতেও। তবে
তবে কে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের সাথে ইইউর দ্বিপাক্ষিক সম্পর্ক হবে আরও মজবুত, সেই প্রশ্নটাই কিন্তু ঘুরছে সাধারণ জার্মানদের মনে। আমার কাছে মনে হয় জো বাইডেন নির্বাচিত হলে ভালো হয়, কারণ শেষের কটা বছর ট্রাম্প শুধু পৃথিবীতে সমস্যাই সৃষ্টি করে গেছেন। Auf jeden Fall der Biden. Der Trump, der hat aussieht. ইউরোপের জন্য বাইডেন ঠিক মনে হচ্ছে আমার কাছে। ট্রাম্পের রাজনীতির কথা আমরা সবাই জানি। Ich bin selber mit einem Ausländer verheiratet. Also meiner Meinung nach wäre Joe Biden die bessere Wahl. ভোট যদি দিতে হয় জো বাইডেনকে দেওয়া উচিত। Bewiesen hat, dass এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম প্রেসিডেন্ট পদের লড়াইয়ে কে জিতলো বা কে হারলো সেটি নিয়েও দেশটির নীতির পরিবর্তন হবে না বলে মনে করেন অনেকেই। দুজনের কেউ জিতলেই যে পৃথিবীর সব উদ্ধার করবে সেটা আমি মনে করি না। তবে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে সহিংসতার শঙ্কায় উদ্বেগ জানিয়েছেন অনেক জার্মান। ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি নির্বাচিত হন না কেন, তিনি যেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সহ জলবায়ু পরিবর্তন এবং উষ্ণতা রোধে অগ্রণী ভূমিকা পালন করেন, সেই সাথে বিশ্বের দরিদ্র দেশগুলোর পাশে গিয়ে দাঁড়ান, এমনটাই প্রত্যাশা জার্মানির সাধারণ নাগরিকদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। রাজশাহী তানোরে ভাতার নামে হতদরিদ্রদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলছে প্রতারণা, অভিযোগ ভুক্তভোগীদের। যুক্তরাষ্ট্রের এফ ক্যাটাগরির নতুন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় ভর্তি ও ফান্ড বাতিলের শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থীরা। গত ১৯ মার্চ নতুন এফ ক্যাটাগরি শিক্ষার্থী ভিসা কার্যক্রম স্থগিত করলেও এখনও চালু না করায় এ নিয়ে উদ্বিগ্ন তারা। এর ফলে ৩,০০০-এর বেশি শিক্ষার্থী শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আগামী জানুয়ারির আগেই শিক্ষার্থীদের ভিসা চালু করতে দূতাবাসে জানানো হয়েছে। যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন তাদের বেশিরভাগই পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে প্রতি বছর ২ থেকে ৩,০০০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কিন্তু চলতি বছর করোনা আটকে গেছে সবকিছু। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নতুন শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম চালু হলেও বাংলাদেশে করোনা এবং জনবল সংকটের কারণে ভিসা কার্যক্রম চালু হয়নি। করোনা আটকে থাকা এসব শিক্ষার্থীরা আহ্বান জানান পরবর্তী সেমিস্টারে ক্লাসে অংশ নিতে দ্রুত ভিসা কার্যক্রম চালু করার। এখনই যদি শুরু না হয়, যত দিন যাবে তত বেশি স্টুডেন্টদের আশা ভরসা নষ্ট হয়ে যাবে। পরিশ্রম বা সাধনা করে আমরা যে ফান্ডিংটা পেয়েছি, আমরা ভিসা ইন্টারভিউ দিতে পাচ্ছি না, সেজন্য অনেকেরই ফান্ড ক্যান্সেল হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা বলছেন যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম চালু রেখেছে, তাদের অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষণা, একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের সুনাম নষ্ট হচ্ছে। আমাদের বাংলাদেশের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু হচ্ছে আগের মতো আর থাকবে না, যেহেতু হচ্ছে আমরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ওইখানে অ্যাটেন্ড করতে পারতেছি না। প্রফেসরের ল্যাবে আমরা কাজ করি এবং এটার জন্য আমাদেরকে পে করা হয় এবং যার বিনিময়ে আমাদের টিউশন ফিটা মওকুফ করে দেওয়া হয়। এগুলো কিন্তু সবকিছু মিলিয়ে আমরা এখন খুবই দোদুল্যমান একটা অবস্থায় আছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে নতুন শিক্ষার্থীদের ভিসা চালু করতে ঢাকায় মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছে। আগামী জানুয়ারির আগেই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। যেহেতু তাদের মিশনে কাজের লোক নাই, কেউ জয়েন করে নাই কোভিডের কারণে, সেই জন্য ওরা ইস্যু করতে পারে। ওরা যদি যায় এখন, ওখানে ডর্ম বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, ও থাকবে কোথায়, খাবে কোথায়? নতুন এফ ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা প্রসেসিং ভারতে 17 আগস্ট, পাকিস্তানে 28 সেপ্টেম্বর এবং শ্রীলঙ্কায় 8 অক্টোবর শুরু হয়েছে। এসব দেশের শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্র যাত্রা নিশ্চিত করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে শুক্রবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1469 জন। এর দেশে মোট শনাক্তের সংখ্যা 4,17,475 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,747 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,18,423 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,469 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,17,475 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,036 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,35,027 জন।
মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে শিশুরা। মোবাইল ফোনের বিকিরণের কারণে অন্ধত্ব সহ চোখে ভয়াবহ সমস্যার সৃষ্টি হচ্ছে শিশুদের। বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশও। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। তথ্য প্রযুক্তির এই যুগে বাস্তবিক জগতের চেয়ে ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি বাড়ছে শিশুদের। ঘন্টার পর ঘন্টা এভাবে বুঁদ হয়ে থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে। একসময় রূপকথার গল্প শুনিয়ে শিশুদের খাওয়ানো কিংবা ঘুম পাড়ানো হতো, কিন্তু এখন মোবাইলে কার্টুন কিংবা গেমস দেখিয়ে খাওয়ার সময় দেখি, তারপর ঘুমানোর সময় দেখি, এগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি মোবাইল দেখি। খাওয়ার সময় মোবাইল দেখতে ভালো লাগে, আমার ঘুমানোর সময় মোবাইল দেখতে ভালো লাগে। সকালটা শুরু হয়ে ওদের মোবাইল দিয়ে আমি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারতেছি না। চট্টগ্রাম মেডিকেলে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের 30% শিশু। অতিমাত্রায় মোবাইলের প্রতি আসক্তিতে মাথা ব্যথা ও পানি পড়া সহ চোখে দেখা দিচ্ছে নানা উপসর্গ। চোখের পাতা ফেলি, এই চোখের পাতা ফেলার মধ্যেও কিন্তু আমাদের একটা চোখের উপকার হয়, আমাদের চোখটা ভিজে যায়, চোখের উপরি ভাগটা, যাতে চোখটা ড্রাই হয়ে না যায়। অনেকক্ষণ ধরে স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে যেটা হয় যে আমাদের ব্লিঙ্কিং রেটটা কমে যায়। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন মাদকের চেয়ে ক্ষতিকর মোবাইল নির্ভরতার কারণে শিশুরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বাস্তবিক জগৎ থেকে। খাওয়াটা হয়তো খাচ্ছে সে, কিন্তু সঠিকভাবে যে খাওয়াটা হজম হওয়ার জন্য যে পাচক রস বা অন্যান্য জিনিসের যে দরকার, সেটা সিক্রেশনটা অনেক কম হচ্ছে, ফলে বাচ্চাগুলো অপুষ্টিতেও ভুগে। শিশুদের উপর ইউনিসেফের গবেষণা বলছে দেশে মোবাইল ব্যবহারকারীর প্রতি 3 জনের 1 জন শিশু। খাওয়ানো কিংবা শান্ত করতে শিশুদের হাতে এভাবে তুলে দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। এতে করে আসক্তি হয়ে সৃষ্টি হচ্ছে চোখে নানা সমস্যা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন শিশুদের এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে প্রথমে আগে সতর্ক হতে হবে অভিভাবকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানী ঢাকায় বেড়েছে সিএনজি অটোরিকশা চোরদের দৌরাত্ম্য। তবে এবার অপরাধীরা বেছে নিয়েছেন অভিনব কৌশল। চুরির পর অর্থের বিনিময়ে আবার মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে সিএনজিটি। এমন একটি চক্রকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। অ্যাপস ভিত্তিক প্রাইভেট কার ব্যাপক জনপ্রিয়তা পেলেও রাজধানী ঢাকায় কমেনি সিএনজি অটোরিকশার চাহিদা, বরং দিনে দিনে বাড়ছে সংখ্যা। সিএনজি অটোরিকশা চুরির ঘটনা নতুন কিছু নয়, তবে এখন অভিনব কৌশল অবলম্বন করছে অপরাধীরা। একেবারে চুরি না করে ছিনতাইয়ের পর মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। আমার সিএনজিটা ড্রাইভার সকালে নিয়ে বের হয়েছে। সকালে নিয়ে বের হওয়ার পর তখন 11টা থেকে 11:30 মিনিটের মধ্যে ড্রাইভার ফোন দিল যে কাকা আমার গাড়িটা ধোকা দিয়ে নিয়ে গেছে, ওই টাকা নিয়ে মুক্তিপণ আদায় করে যেটাকে বলে, পরে গাড়িটা দিয়ে দেয়। আয় পড়ছে, ওঠানোর পরে এই প্রথম গেট, সামনের গেটটা পার হয়েই সামনে যাইয়ে কয় ড্রাইভার একটু ব্রেক করো। আমি ব্রেক করছি, কয় আমার ওই ড্রাইভারটার গেটের সামনে একটু ডাক দাও। তো হে আমার গাড়ি ঠেলে দিয়েছে, তো অবশ্যই তাহলে আমি 1 মিনিটের ভিতরে আমি গেটের সামনে যাই, আমি ডাক দিছি। এই 1 মিনিটের ভিতরে আমার গাড়িটা নাই। সম্প্রতি সিএনজি চুরির একটি চক্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য বলছে কয়েক ধাপে কাজ করে চক্রটি। রাজধানীর প্রায় প্রত্যেকটি এলাকায় তাদের সদস্য আছে। ছিনতাইয়ের পর মালিকের সঙ্গে টাকা নিয়ে মধ্যস্থতা করে অভিযুক্তদেরই একটি অংশ। গাড়ি ড্রাইভারকে ধরে আনি, এরপরে ওই গাড়িটা আমরা নিয়ে যাই। চোরেরা মালিকের সাথে যোগাযোগ করে, চোরেরা আমার নাম্বার দেয়, দিয়া বলে ওর সাথে যোগাযোগ করে। তখন আমার সাথে মালিক যোগাযোগ করলে আমি মালিকের কাছে যাই, গেলে পরে আমার এই মালিক টাকা দেয়। পুলিশ বলছে এই চক্রের কয়েকজন কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, বেরিয়ে আবারও অপরাধে জড়িয়েছে। অনেক ক্ষেত্রে টাকা দিয়ে সিএনজি ছেড়ে আনলেও মালিক অভিযোগ করতে চায় না বলে জানাচ্ছে পুলিশ। এই চোরগুলোর আবার একটা সিন্ডিকেট আছে, 1,20,000, 1.5 লক্ষ টাকা দাবি করেন এবং সেটা কখনো কখনো 60,000, 80,000, 90,000, 1 লাখ টাকার বিনিময়ে এটাকে দিয়ে দেন। সিএনজি চোর চক্রের অন্য সদস্যেরও আটকের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাথাপিছু আয় নয়, সামনে কোনো দুর্যোগ না হলে ভারতীয় রুপিকেও পেছনে ফেলবে বাংলাদেশ। এর মধ্যে সামাজিক অনেক সূচকে ভারতের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। IMF এর বৈশ্বিক প্রতিবেদনে যেমন আত্মতুষ্টি আছে, তেমনি অর্থনীতির ভিত আরও মজবুত করতে সুবিন্যস্ত পরিকল্পনা আছে সরকারের। এমন মন্তব্য করেছেন পরিকল্পনা কমিশনের সচিব ডক্টর শামসুল আলম।
বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ, প্রায় 130 কোটি মানুষের ভারত আর 16 কোটির বাংলাদেশের অবস্থান 43তম। প্রায় $3 ট্রিলিয়ন বিপরীতে $280 বিলিয়ন বাংলাদেশ। আকারের এমন পরিসংখ্যানে মনে হতে পারে হাতির সঙ্গে কচ্ছপের তুলনা। না, তুলনাটা অর্থনীতির উন্নয়ন আর টেকসই সমৃদ্ধির। করোনার থাবায় যখন গোটা বিশ্ব নাস্তানবুদ, তখন ঝুঁকি নিয়েই মাথা উঁচু করে লড়েছে বাংলাদেশ। ফলাফল IMF এর প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরে মাথাপিছু আয়ে ভারতকে $11 পেছনে ফেলবে বাংলাদেশ। মাত্র 26টি দেশ ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অবশ্যই তৃপ্ত, বাট তৃপ্ততার সঙ্গে আমরা সতর্ক আছি চ্যালেঞ্জ সম্পর্কে। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি খাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, কৌশল আছে। আশা করছি যদি এইভাবে আর কোনো দুর্যোগ না আসে, আমাদের টাকা মান বেড়ে যাবে ভারতের চেয়ে। করোনার মধ্যে ঝুঁকি নিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি সঠিক সময়ে বিভিন্ন খাতের জন্য দেয়া হয়েছে প্রণোদনা। তবে ইতিবাচক অর্জনে আত্মতুষ্টিতে না ভুগে রফতানি বহুমুখীকরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, এটা সত্য, কিন্তু সেই হারে কর্মসংস্থান সৃষ্টি করা যাচ্ছে না। অর্থনৈতিক কর্মকাণ্ডে এই বৈষম্যের জায়গাগুলোকেও আগামী দিনে অ্যাড্রেস করা দরকার রয়েছে। একই সাথে দেখা দরকার যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বৈচিত্র্যায়ন, সেই জায়গায় উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা। মাতৃমৃত্যুর হার, গড় আয়ু, স্যানিটাইজেশন, ক্ষুধা সূচক, নিরাপদ পানির ব্যবহার, নারীদের অংশগ্রহণের মতো বিষয়গুলোতে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেন নামে রাজশাহীর তানোরের উপজেলায় হতদরিদ্রদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। প্রতারণার জালে ধরা পড়ে হাজার টাকা খুঁয়েছেন গ্রামের অনেকেই। রাজশাহীর তানোর উপজেলার ধানোরা গ্রামের ক্ষমতাসীন দলের ওয়ার্ড সভাপতি গিয়াসউদ্দিন প্রামাণিক ও তার দুই সহযোগী নজরুল ও বেলু চক্রটি বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার নামে অসহায় ও হতদরিদ্রের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে 500 থেকে 8,000 টাকা পর্যন্ত। টাকা দিয়েও বছরের পর বছর ঘুরে কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এ অবস্থায় অর্ধশতাধিক কার্ড প্রত্যাশী গিয়াস ও তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 500 টাকা আমার থেকে লিজে, তাও কার্ড করে দেয়নি, আমি কি করে কামুই বয়স। 1000 টাকা আমার থেকে লিজে আমার এই কার্ড করার জন্য প্রতিবন্ধী। গিয়াস সভাপতি এসে আমাকে বললো, টাকা দিলে তোমার বিধবার কার্ড করে দিব। কার্ডও করে দেয় না, টাকাও দেয় না, 2-3 বছর হলো। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে অভিযুক্তরা জানান তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বয়স্ক, বিধবা এগুলার কোনো রকম এলো আমার ইয়ালাও নাই। দলের মধ্যে আবার 2টা দল হয়েছে, বিপক্ষের লোকগুলো বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে। আমার নয় কি বলে অভিযোগ করবে ভাই? কেউ করতে পারে, শত্রু মিত্র তো মানুষ থাকতে পারে, কেউ না কেউ করতে পারে রাজনৈতিক শত্রু ভাবে। ভাতা চালু করে দেওয়ার নাম করে টাকা নেননি তাহলে? না, আমি এরকম টাকা কোনো কাছ থেকে নেই। এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর মামলা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। তদন্ত রিপোর্ট অচিরেই আমাকে দিয়ে দেবেন, তার সাথে কিছুক্ষণ আগে কথা হলো। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেব। মামলার কোনো সংক্রান্ত আদেশ পাই, এই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 3 মাস পর পর বৃদ্ধা ও কর্মহীন বিধবা নারীদের 1500 টাকা ও প্রতিবন্ধীদের 2250 টাকা আর্থিক সহায়তা দেয় সরকার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনও 3 অঙ্গরাজ্যে ঝুলে আছে হাতি গাধার ভাগ্য। হোয়াইট হাউসে সুবাতাস পাচ্ছেন বাইডেন। অনেকটাই বিমর্ষ দাপটে ট্রাম্প, সমর্থকদের পাল্টাপাল্টি বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের F ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্থগিত থাকায় ভর্তি ও ফান্ড বাতিলের শঙ্কায় বাংলাদেশের শিক্ষার্থীরা। অনিশ্চয়তায় শিক্ষা জীবন। এবং মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে অতিমাত্রায় আসক্ত শিশুরা। ফলাফল অন্ধত্ব সহ চোখের নানা জটিলতা, বাধাগ্রস্ত হচ্ছে মানসিক ও শারীরিক বিকাশ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।